দর্শক, বিশেষ লাইভে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আপনারা যে যেখানে আছেন এক ধরনের উত্তেজনা অনুভব করছেন। আমরাও উত্তেজনা অনুভব করছি। আর সেই উত্তেজনা কিছুটা প্রশমিত করবার জন্য আজকে আমরা লাইভে আমাদের বিশিষ্ট শিক্ষাবিদ এবং প্রফেসর ডক্টর লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান কলিমুল্লাহ বিএনসিসিও তাকে আমন্ত্রণ জানিয়েছি এবং তিনি অনেক বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ কথা বলে থাকেন। আজকে আমরা তার কাছ থেকে দেখব তিনি এখন কি বলছেন বা কি বলবেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি। স্যার, আপনার কাছে সরাসরি চলে যায়, আপনি যদি একটু আমাদের কিছু দর্শক একটু যুক্ত হয়ে নিই। আমরা আমাদের অনেকেই আমাদের আজকে এই অনুষ্ঠানটি দেখবেন আশা করছি এবং কিছুক্ষণের মধ্যেই আমরা স্যারকে যুক্ত করে নিয়েছি অলরেডি। দেশে বিদেশে যারা আছেন আপনারা আমাদের সাথে যুক্ত হবেন এবং আপনাদের কমেন্টস গুলো আমরা জানতে চেষ্টা করব। কলিমুল্লাহ স্যারকে আমি প্রথমেই জানতে চাই যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি, স্যার যদি আপনি একটু শুরু করেন, ধীরে ধীরে আমাদের দর্শক আস্তে আস্তে যুক্ত হয়ে যাবে। জি, প্লিজ। ধন্যবাদ। দেখুন, আমরা একটি ক্রান্তিকালে অবস্থান করছি। জি স্যার। রাজধানী শহর ঢাকা হঠাৎ মাঝরাতে সক্রিয় হয়ে উঠেছে। জি। কাবু করতে পারেনি জি। তারুণ্যকে। পক্ষে বিপক্ষে নানান রকমের অ্যাক্টিভিজম আমরা লক্ষ্য করছি। জি। ছাত্রীদের কেউ কেউ আপনার বর্তমান ইউনূস সরকারের সপক্ষে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন, আবার কেউ কেউ স্লোগান উত্থিত করেছেন এই বলে, এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার, কোট আনকোট। আবার ৩২ নম্বর থেকে জি। ছাত্রলীগ সমর্থকেরা, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সমর্থক ব্যক্তিবর্গ, তারা মিছিল বের করবার চেষ্টা করছেন বা করেছেন। এটা কি আজকে রাতের আবার খবর? আজকে রাতে? আজকে রাতের খবর, জি। জি, জি, জি। এবং হঠাৎ করে আপনার যারা ক্ষমতাচ্যুত হয়েছিলেন, রীতিমতো জি। আপনার হাইবারনেশনে ছিলেন, তারা গা ঝাড়া দিয়ে আপনার এই শীতনিদ্রা ত্যাগ করেছেন। আচ্ছা। এটি খুব আমার কাছে মনে হয়েছে বিশেষ তাৎপর্য বহন করে। তাদের কাছে হয়তো বিশেষ বার্তা আছে, জি। সেটি উড়িয়ে দেওয়া যাবে না। এবং প্রতিবেশী রাষ্ট্রে যারা আশ্রয় নিয়ে আছেন, জি। ক্ষমতাচ্যুত দলের বিভিন্ন নেতা কর্মী, তারাও জি। অনেকের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। আপনার জি। যেমন আপনার অসীম কুমার উকিল, তারপর আপনার বাহাউদ্দিন নাসিম, তারপরে জি। আপনার আচ্ছা স্যার, একটা বিষয় এখানে জানতে চাই যে ওই কিছু কিছু কেউ কেউ বলছেন যে কেউ কেউ দেশ ত্যাগ করেছেন উপদেষ্টাদের মধ্যে, এটা কি সত্য স্যার? দেখুন, একটি পূর্ব নির্ধারিত আয়োজন মধ্যপ্রাচ্যের আচ্ছা। একটি দেশে, সেই জি। আমন্ত্রণে সাড়া দিয়ে একজন মাননীয় উপদেষ্টা, যিনি ক্রীড়া মন্ত্রণালয় দেখাশোনা করেন, তিনি তার যিনি একান্ত সহকারী, তাকে নিয়ে জি। দেশত্যাগ করেছেন। যেটা বিভিন্ন সূত্রে জানা গেল যে শাহ আমানত যে আন্তর্জাতিক বিমানবন্দর আছে চট্টগ্রামে, প্রোগ্রাম। সেই জি। রুট দিয়ে তিনি গেছেন এবং অনুষ্ঠান শেষে এটা কি তার ফিরে রেগুলার আসেন। প্রোগ্রাম, রেগুলার প্রোগ্রামের অংশ? একটা আমন্ত্রণ পত্র দেখলাম, ইলেকট্রনিক জি। ভার্সন অবশ্য। তো সেটা যদি জি। হয়ে থাকে ২৪ তারিখে তার চলে যাওয়ার কথা সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য, এবং সেটি তার মন্ত্রণালয় সংশ্লিষ্ট একটি নিমন্ত্রণ পত্র। তো সুতরাং সেটা হতে পারে। এখন ধরুন, প্রফেসর মোহাম্মদ ইউনুস তিনি ডাভোসে জি। গেছেন জি। বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে, এবং দোজ হু ম্যাটার্স ইন দ্য ওয়ার্ল্ড তাদের অনেকের জি। সঙ্গে শোল্ডার রাব করছেন। এবং জি। বাজারে জোর ধারণা যে তিনি হয়তো আর ব্যাক করবেন না সেখান থেকে স্থলপথে, যেই দেশ থেকে তিনি বাংলাদেশে এসে সাওয়ার হয়েছিলেন, সেই ফ্রান্স। জি। ফ্রান্সে জি। ফিরে যেতে পারেন। এক। না, এটা কি মানে ডক্টর ইউনূস সাহেবের কোনো প্রতিক্রিয়া কি পাওয়া গেছে এই মুহূর্তে? না? এখন পর্যন্ত না, তবে এখন বাংলাদেশ হচ্ছে সব সম্ভবের দেশ। জি। আর কবিতা অনেক আগেই বলেছেন, উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ, জি। মুক্তিযুদ্ধ হয় বৃথা যায়, বৃথা যায়, বৃথা যায়। তো সেইটা অনেকে রিকালেক্ট করবার চেষ্টা করছেন। আমি কোট আন কোট, মানে এটা আমার বক্তব্য নয়, এটা কবির বক্তব্য। সেই হিসেবেই তার আচ্ছা, পংক্তিমালা এমনি করা। ঢাকার বর্তমান পরিস্থিতি কি স্যার? আমরা ফেসবুকে স্ট্যাটাস দেখছি, অনেকে অনেক রকম কথা বলছেন, কিন্তু তবুও আপনি কতটুকু বা কি জানেন সেটি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে, আমাদের অনেকে যুক্ত হয়েছেন এই রাতেও ভোরবেলায়, তাদেরকে ধন্যবাদ জানাই আপনারা যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন। আমরা স্যারের কথা শুনতে চাই। ঢাকার পরিস্থিতি কি আপনি যদি একটু ব্যাখ্যা করেন? ঢাকার পরিস্থিতিটা আসলেই খুব থমথমে, এবং সবাই কিন্তু ঔৎসুক্য নিয়ে অপেক্ষা করছেন। কেউ কেউ হুম। অপেক্ষা করছেন যে হয়তো রোববার নতুন সরকার উপহার পাবেন। আবার কেউ কেউ ভাবছেন যে না, এটা ফেব্রুয়ারি পর্যন্ত গড়াতে পারে।
আবার কেউ কেউ ভাবছেন যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা হয়তো ব্যাপক প্রতিরোধ করে তুলবেন। আবার জি, যে দুটি পাকিস্তানি জাহাজ এসে ভিড়েছিল এবং জি, জেলখানা থেকে যে সমস্ত আহ, অস্ত্র বেহাত হয়ে গিয়েছিল, কিংবা জি। পুলিশের কাছ থেকে যে সমস্ত অস্ত্র আহ, মানে আউটলদের হাতে চলে গেছে, এইগুলো ব্যবহার করে রক্তারক্ত একটা কাণ্ড হয়তো ওই উইকেন্ডে হয়েও যেতে পারে। তো সেই জন্য আচ্ছা, সকল অবস্থার জন্যই মানসিকভাবে প্রস্তুত দেশবাসী, এতে কোনো সন্দেহ নেই। আচ্ছা, আপনি কিছুদিন আগে একটা সাক্ষাৎকারে বলেছেন, আমরা সেটা শুনেছি এবং ইউটিউবেও সেটি আছে। সেটি হচ্ছে আপনি বলেছেন বিদায় ঘন্টা বেজে গেছে বা আপনার একটা অনুমান, সেটি আপনি বলেছেন অনুমান নির্ভর। সেই অনুমানটা কি সত্যি হতে যাচ্ছে কিনা বা আপনি কোন যুক্তিতে কথাগুলো বলেছেন প্লিজ? এখন দেখুন, কতগুলো টার্নিং পয়েন্ট আছে তো। আমি জি, প্রথম থেকে আমার বিশ্লেষণ যেটি বলে আসছিলাম, 5 তারিখ হচ্ছে একটা টার্নিং পয়েন্ট, অর্থাৎ মার্কিন নির্বাচন জি। এবং তার ফলাফল ৫ই নভেম্বর। হুম, প্রকাশে হুম, 5ই নভেম্বর, এবং হুম, তারপরে যেটি ছিল 20 তারিখ, ট্রাম্প মহোদয়ের আপনার শপথ গ্রহণ অনুষ্ঠান। এবং খেয়াল করে দেখেন, নানান রকমের জল্পনা কল্পনা থাকা সত্ত্বেও প্রফেসর ইউনূসের মতো ব্যক্তিত্ব তিনি কিন্তু ট্রাম্পের সেই অভিষেকে আমন্ত্রণ পাননি। আবার জি, ইতিমধ্যে আমরা জানি যে ভারতের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী শিবশঙ্কর মহোদয় ট্রাম্প যেই জায়গাটায় দাঁড়িয়ে শপথ গ্রহণ করছিলেন তার খুব কাছেই, প্রক্সিমিটিতে তিনি জয়শঙ্কর, অবস্থান জয়শঙ্কর, করছেন। জয়শঙ্কর, জি, সরি, জয়শঙ্কর, হ্যাঁ। জয়শঙ্কর, হুম, জয়শঙ্কর ভাই, জি, স্লিপ অফ টাং। জি, এবং আপনার যে বিষয়টা সেটা হচ্ছে এই, যে যে ঘোষণাটি আমরা পেয়েছি যে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র জি। মোদী মহোদয় তিনি প্রথম আহ, আপনার ভিনদেশী সরকার প্রধান যিনি ট্রাম্প মহোদয়ের সঙ্গে প্রথম বৈঠক করতে চলেছেন এটার বিদেশি সাথে আপনি ধর্ম। কি কোনো যোগসূত্র দেখতে পাচ্ছেন স্যার? আমাদের ট্রাম্প ২০ অবশ্যই তারিখে তার ক্ষমতা আমাদের নিয়েছেন এবং ডক্টর ইউনূস জয়শঙ্কর সাহেব সুইজারল্যান্ড জয়শঙ্কর গেছেন। তিনি দুটি বৈঠক ইতিমধ্যে সেরেছেন, একটি জি, নতুন নবনিযুক্ত সেক্রেটারি অফ স্টেটের সঙ্গে, আরেকটি আপনার নবনিযুক্ত নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে। এবং জি, দুটি বৈঠকেই আপনার জয়শঙ্কর মহোদয় বাংলাদেশ প্রসঙ্গের অবতারণা করেছেন, এবং জি, সেটি ডিটেইল আউট তিনি করেননি, কিন্তু জি, বলেছেন যে বাংলাদেশের রেফারেন্স এসছে বৈঠকে। জি, তারপর যে কোয়াডের বৈঠকে তিনি যোগ দিয়েছেন, যে জোটটি গঠিত হয়েছে আন্তদেশীয়। এবং তার পরপরই এই যে ঘোষণাটি বা বার্তাটি যে ট্রাম্প মোদি বৈঠক অত্যাসন্ন, সেটি যে বার্তাটি আমাদেরকে প্রদান করছে সেটি হচ্ছে এই, যে আপনার যেই জল্পনা কল্পনা চলছিল যে কেন মোদি জি, আমন্ত্রণ পেলেন না, কেন হুম, জয়শঙ্কর তার পদাঙ্ক বা যেটাকে বলে স্টেপ ইনটু হিজ শুজ সেটি ঘটলো কেন, ইত্যাদি। আবার কেন প্রফেসর ইউনুস আহ, আমন্ত্রণ পেলেন না, সুইজারল্যান্ড গেলেন। যাকে হুম, হুম, জি সুইজারল্যান্ড, যাকে ট্রাম্প মহোদয় নামও নিতে রাজি নন। তিনি সবসময় তাকে মাইক্রো ক্রেডিট গাই হিসেবে সম্বোধন করে থাকেন বা আচ্ছা, আচ্ছা। চেনেছেন, কাইন্ড অফ অ্যাজ ইফ তিনি মাইক্রো ক্রেডিটের ফেরিওয়ালা, এইভাবেই চিহ্নিত করার একটা বলে চেষ্টা থাকেন। বা প্রবণতা। জি, তার আচ্ছা স্যার, এখন এখন আমাদের যে অজস্র দর্শক এই রাতের বেলায়ও যুক্ত হয়েছেন, ভোরবেলায় অবশ্য তাদের একটা এই যে আকাঙ্ক্ষা, ফেসবুকে তারা নিজস্ব বিভিন্ন পোস্ট দেখেন। সেই ক্ষেত্রে আপনি ঢাকার পরিস্থিতি বা বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান পরিস্থিতি কি ক্যান্টনমেন্টে, সেটা যদি একটু স্যার কিছু বলতে পারেন, জনগণের আকাঙ্ক্ষা পূরণ হবে। দেখুন, আমি আগেও বলেছি, আবারও বলবো, থমথমে একটি অবস্থা বিরাজমান। জি, আপনার নানান রকমের গুজব বাতাসে ভেসে বেড়াচ্ছে, এবং অধিকাংশ মানুষ নিদ্রামগ্ন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আবার তার উপর উইকেন্ড, শুক্র এবং শনি, অফিস আদালত খুলবে রোববারে, এবং জি। সবারই একটি ধারণা যে রোববার দিন বিকেলে নতুন সরকার শপথ গ্রহণ করতে চলেছে, এবং এই নতুন সরকার। সরকারের হুম। এই বিদায় হয়তো পর্ব তখন আহ, পরিষ্কার হবে, স্পষ্ট হবে। নতুন সরকার কি সেটা কি তত্ত্বাবধায়ক সরকার না অন্য কিছু? না, অবশ্যই সেটি ওই ফর্মুলায় হবে না, কারণ আপনার যেটি আমরা এখন প্রত্যক্ষ করছি সেটি হচ্ছে দ্বিতীয় অন্তর্বর্তী সরকার প্রফেসর জি, ইউনূসের নেতৃত্বে। তৃতীয় অন্তর্বর্তী সরকার হয়তো আমরা দেখব, কার নেতৃত্বে সেটা এখনো পরিষ্কার নয়। নানান রকমের গুঞ্জন আছে। কেউ বলছেন এটি আমাদের সাবেক রেজ অর্থমন্ত্রী প্রয়াত হুম, শাহ কিবরিয়া পুত্র রেজা কিবরিয়া, যিনি দীর্ঘ 15 বছর আপনার IMF এ কাজ করেছেন, আমাদের হুম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একসময়ের সহকর্মী আসিফ হুম, হুম, নজরুলের মতো। তিনি
আবার কেউ কেউ বলছেন যে না, আপনার বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন তনয় সোহেল তাজও জি। হতে পারে। আচ্ছা সময় স্যার, বলে দেবে। আরেকটা বিষয় হচ্ছে কেউ কেউ বলছেন, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি এগুলো গুজব নাকি সত্যি বা কি ধরনের উপদেষ্টাদের কেউ কেউ নাকি বিদেশ চলে গেছেন এরকম বলা হচ্ছে, এটা কতটুকু সত্য বা আপনি কতটুকু জানেন? এটা নিয়েও আমরা দেখেছি বোর্ডিং কার্ড পর্যন্ত আপনার সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে। আপনার কেউ বলছেন একটি রুট হচ্ছে শাহ আমানত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট চট্টগ্রাম, আবার কেউ কেউ জি, বলছেন শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঢাকা দিয়ে কেউ কেউ ব্যাংকক চলে গেছেন এবং আচ্ছা, যেতেই পারেন। সুতরাং আপনার নিশ্চয়ই আমরা কর্নেল ফারুক রশিদের কথা ভুলে যাইনি। তাদেরকে আপনার লিচু মহোদয় এই এয়ারপোর্টে তুলে দিয়েছিলেন যাতে তারা ব্যাংককে গিয়ে থিতু হতে পারেন। তো সেই পুরনো রুট, আপনার চলে যাওয়ার প্রস্থানের রুট, সেটি তো ইতিহাসের অংশ। এটার সত্যতা কতটুকু স্যার, এই বিষয়ে আপনার কোনো আমি বিশ্লেষণ আছে আমি কি? আমি অবাক হব না। কারণ হচ্ছে আপনার কেউ যদি দেখে নিশ্চিত হয় যে পরিবর্তন অত্যাসন্ন, আমি বিশেষ করে মাননীয় উপদেষ্টা যিনি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত নাহিদ মহোদয়, আমাদের জি, প্রধান রাজনৈতিক জি, দল যেটি ক্রিয়াশীল বর্তমানে, জি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব, জি, তিনি যে বক্তব্যটি রেখেছেন তাকে রীতিমতো কাউন্টার করেছেন, জি, তর্কযুদ্ধে লিপ্ত হয়েছেন এবং পরবর্তীতে তার ধারাবাহিকতায় তিনি জানান দিয়েছেন যে তারা কোনো অবস্থায় স- যেটাকে বলে সেনা হস্তক্ষেপ কিংবা সেনা শাসন অথবা হুম। জরুরি অবস্থায় জারি তারা গ্রহণ করবেন না, তারা এটি প্রতিহত করবার জন্য সর্বশক্তি দিয়ে কাজ করবে, এমন আচ্ছা বার্তাই স্যার, তিনি প্রদান করেছেন। বার্তা এখন দিয়েছেন। কেন একজন মাননীয় উপদেষ্টা যিনি দায়িত্বে আছেন, ক্ষমতায় আছেন, তিনি এই জি, জি। অ্যাকনলেজমেন্টে যাবেন, সেটাই বলুন এ আমাকে। এ এ এটাই কথা। এটা হচ্ছে অনেকে প্রশ্ন করছে যে হ্যাঁ, মির্জা ফখরুল সাহেব বলছেন, কিন্তু একজন উপদেষ্টা হিসেবে, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে তার এই বিষয়ে কমেন্টস করার কোনো প্রয়োজনীয়তা আছে কিনা? তিনি আহ, তার নৈতিক যে দায়িত্ব বা দায়, সেই প্রেক্ষিতে হয়তো বক্তব্যটি রেখেছেন এবং সেনা হস্তক্ষেপ তিনি হয়তো অনুমান করছেন, অথবা জি, তিনি ভাবছেন যে জরুরি অবস্থা জারি হতে পারে, সেই জন্যই ঝেড়ে কেসে বিষয়টা বলে দিয়েছে। এবং বলে তার আগে দিয়েছেন। কিন্তু মাহফুজ মহোদয়, আমাদের উজিরে খামাকা যাকে আমরা হুম, হুম, বলছি, তিনি জি, আপনার তার যে নৈতিক অবস্থান সেটি পরিষ্কার করেছেন। আই হুম, স্যালিউট হিম, কারণ হি ইজ দ্য ফিলসফার, আমাদের প্রফেসর ইউনুসের ভাষায় মাস্টার মাইন্ড হুম, অফ দ্য হুম, হুম, রেভলিউশন অফ হুম, দ্য রেজিম। তো সুতরাং হুম। সেখানে বিষয়টি হয়তো একটা ধারাবাহিকতা খুঁজে পাওয়া যেতে পারে। আর এর পাশাপাশি আমি ব্যক্তিগতভাবে মনে করি যিনি আপনার আমাদের দীর্ঘদিনের পরীক্ষিত অ্যাক্টিভিস্ট ডোনাল্ড লুর সঙ্গে বৈঠকে মিলিত হয়েছিলেন মার্কিন দূতাবাসে, আপনার আমাদের অ্যাডভোকেট আদিলুর রহমান খান শুভ্র, তিনি হচ্ছেন প্রকৃত ইডিওলগ বা ফিলসফার অফ দ্য রেজিম। তার ঐকান্তিক প্রচেষ্টায় তিনি নিপীড়ন সহ্য করেছিলেন দাঁত মুখ বুজে, এবং তার যে সহযোদ্ধা নাসিরুদ্দিন এলাল, তাদের আপনার এই যে ধনুর্ভঙ্গপণ, তার ফলেই কিন্তু ইউনূস সরকার ক্ষমতায় আসতে সক্ষম হয়েছে। আপনাকে শুনতে পাচ্ছি না। স্ট্যাটাসটা দিয়েছেন, মাহফুজ আলম সাহেব যে স্ট্যাটাসটা দিয়েছেন, স্ট্যাটাসের পর তাকে আর খুব একটা সরব হতে দেখা যায়নি। এই ব্যাপারে আপনার উনি একটু ইলিউসিভ টাইপের ক্যারেক্টার, আমি বলবো উইথ ডিউ রেসপেক্ট। খেয়াল করেন প্রত্যুষে ধলপহরে এরকম একটা সময়ে তিনি একটা ছোট্ট স্ট্যাটাস দিয়েছিলেন বাংলাদেশের মানচিত্র পরিবর্তনের জি, ইঙ্গিত জি, জি, বহন, এবং ঘন্টা দুয়েকের মধ্যে সেটি তিনি নামিয়েও ফেলেছেন। অর্থাৎ তার জি, এই প্রবণতাটা আছে, হঠাৎ করে আপনার বার্তা প্রদান করা এবং তারপর ওই গ্যারিলা ট্যাকটিক যেটাকে বলে হিট অ্যান্ড রান অ্যাপ্রোচ, এই অ্যাপ্রোচে তিনি সোশ্যাল মিডিয়ামে আবির্ভূত হতে হয়তো ভালোবাসেন। আপনাকে শুনতে পাচ্ছি না। আমি একজনের কাছে একান্তে শুনেছি, আমি একজনের কাছে শুনেছি স্যার, ওই যে ক্যান্টনমেন্ট এলাকায় নাকি যোগাযোগ আপাতত বন্ধ আছে বা যোগাযোগ ব্যবস্থা, যাতায়াত ব্যবস্থা বন্ধ রয়েছে। এটা কতটুকু সত্য, আপনি কিছু কি জানেন? দেখুন, আমি যতটুকু জানি বুঝি সেটি হচ্ছে রাত ১২টার পরে জি, ন্যাচারালি আপনার গেটগুলো বন্ধ হয়ে যায়। ১০টা থেকেই আপনার এই স্লো ডাউন প্রক্রিয়াটি শুরু হয়। কারণ কতগুলো সেনা ঐতিহ্য আছে। আপনার যে বিউগল বাজানো এবং তার মধ্য দিয়ে দিনের কাজ শেষ করা এবং শুরু করা, এই যে জি, ব্যাপারগুলো, কারণ আমাদের সামরিক কেতায় অফিস কিন্তু খুব সকালে শুরু হয়ে যায়। আমি জি, যখন আমাদের সশস্ত্র বাহিনী পরিচালিত আপনার বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এর ১ম উপাচার্য হিসেবে টেনিওর নিয়ে কাজ শুরু করি, জি, সেই জি, সময়
আমাকে জানান দেওয়া হয়েছিল যে জি সময় মানে খুবই আপনার মিটিকুলাসলি মেনটেন করতে হবে। আপনার মিলিটারি টাইম জি ইজ একেবারে প্রেসাইজ, এখানে কোনো রকমের শৈথিল্য করা চলবে না। সকাল 8টা মানে 8টাই, সেটা কোনো অবস্থা 8টা 5 এই হবে যে না। স্যার আপনার কাছে আরেকটা প্রশ্ন নিয়ে আসবো বিডিআর এর আমাদের কমান্ডার যে ওদিকে কথা বলেছেন দিনাজপুরের দিকে সেটাই আপনার কাছে জানতে চেষ্টা করবো এই মুহূর্তে এই কথাটা বলা ঠিক আছে কিনা। কানাডা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন মোহাম্মদ হাসান বঙ্গবন্ধু ফাউন্ডেশনের তিনি ভাইস চেয়ারম্যান। আমরা কানাডার পরিস্থিতিটা কি মানে কি ধরনের মন্তব্য শুনতে পাচ্ছেন বা কি আপনারা জাস্ট ওইটা জানতে চাইবো এখানে কোনো রিয়াকশন হচ্ছে কিনা বা কেউ কিছু বলছে কিনা। কানাডার রিয়াকশন একটাই, যে আজকে রাতের মধ্যে কোনো একটা কিছু হচ্ছে কিনা মানুষ ওটা জানার জন্য আগ্রহী। কারণ গত 5 মাসে মানুষ আসলে এত কষ্ট, এত দুঃসময় দিন কাটাচ্ছে, মানুষ আর একটা দিন অপেক্ষা করতে পারতেছে না যে এই ইনুস এবং ইনুসের গংদেরকে গার্বেজের মধ্যে ফালাই দিয়ে দেশটাকে কিভাবে আবার স্বাধীন করবে। হ্যাঁ, 18 কোটি মানুষের দেশ বাংলাদেশ, স্বাধীনতাকামীর মানুষের দেশ বাংলাদেশ। এখানে স্বৈরাচারের কোনো হেস্তান নাই, খুনির কোনো হেস্তান নাই, চাঁদাবাজের কোনো হেস্তান নাই, সুদখোরের কোনো হেস্তান নাই। বাংলাদেশের মানুষ যারা কানাডা আমেরিকাতে আছে ওদের শুধু একটাই অপেক্ষা, কবে একটা সুন্দর একটা শান্তির বাণী আসবে যে দেশ আমার, মাতৃভূমি আমার আগের মতোই স্বাধীন। এই জল্পনা কল্পনায় সকাল থেকে শুনতেছি, অপেক্ষা করতেছি এই ধরনের। আল্লাহ যদি আমাদেরকে এই ধরনের কোনো খবর শোনায় তাহলে আল্লাহর কাছে অনেক ফরিয়াদ করব যেন 18 কোটি মানুষের জীবনের সুখ শান্তি ফিরে আসে। আমাদের সকালে ঘুমের থেকে উঠে যেন দেখতে না হয় কারো মা, কারো বোন, কারো বাচ্চার মাথা কাটিয়ে রাস্তার মধ্যে ফালাই দিছে, মাইরে মানুষকে পুকুরে নাইলে গাছের মধ্যে ঝুলাই রাখছে। এই জিনিস আমরা দেখতে কখনো দেখতে চান না। ওকে 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 আপনাকে ধন্যবাদ। আপনি অপেক্ষা করুন। আমরা স্যারের কাছে এখন যাই যে শান্তি চাচ্ছেন আপনারা বাংলাদেশের শান্তি চাচ্ছেন আপনি কানাডা থেকে যুক্ত হয়েছেন এটা সবাই চায়। আমাদের সবারই প্রত্যাশা একটা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখুক। স্যার যেটা বললেন যে এই যে বিডিআর আমাদের বর্ডারে তারা বলেছেন যে আমাদের অস্ত্রশস্ত্র আছে ট্রেনিং আছে এগুলো কি ভারতের জন্য এক ধরনের হুমকি কিনা বা এক ধরনের উস্কানি কিনা এটা কি আমাদের প্রয়োজন ছিল স্যার একটু যদি বলেন। দেখুন, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত এবং মিয়ানমার, জি এই পুরো অঞ্চল আপনার খুব রেস্টিভ হয়ে উঠতে পারে যদি জি আপনার অ্যানার্কি ছড়িয়ে পড়ে। মব জাস্টিস, মবক্রেসি, মব কালচার, এগুলো অ্যানার্কি সংশ্লিষ্ট বিষয়। আপনার আইনের শাসন যেখানে আছে সেখানে জি এই ধরনের প্রত্যয় এবং তার অস্তিত্ব রীতিমতো যায় না একসঙ্গে। তো ফলে এই ব্যাপারটা একটা বড় বোন অফ কন্টেনশন, এতে কোনো সন্দেহ নেই। আর ধরুন আপনার রেডক্লিফ মহোদয় কাটা কম্পাস ধরে হয়তো সীমান্ত রেখা এঁকে দিয়েছেন, কিন্তু আওয়ার বর্ডার ইজ পোরাস বর্ডার। এমনি সেনা কেতায় একটা ধারণা এরকম যে 111টা পয়েন্ট আছে যেখান দিয়ে অনায়াসে বাংলাদেশে ঢুকে পড়া যায় আচ্ছা সামরিক আচ্ছা কৌশলগত দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে। সুতরাং আপনার আহ, এই যে পৌরাস একজনে বর্ডার, বলেছেন এটা স্যার একটু আপনাকে থামিয়ে স্যার একটু বলি তানভীর হায়দার নামে একজনে লিখেছেন আর্মি কু হয়েছে তা 100% সত্যি সকালে নতুন সূর্যোদয় হবে ইনশাল্লাহ বাংলাদেশ রাজাকার ও জঙ্গিবাদ মুক্ত হবে। ধন্যবাদ আপনাকে। আমরা এখনো তথ্যটি স্যারের কাছ থেকে যতটুকু আমরা শুনতে পারি স্যার এখানে আরেকটা কথা বলি সেনাপ্রধান একটা অনুষ্ঠানে বলেছেন যে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকতে হবে সেটা উনি কি মিন করেছেন আমরা সেটা একটু যদি। দেখুন, তিনি চট্টগ্রামে দুটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন, জি ওভারনাইট জি স্টেও করেছেন। তিনি আপনার কর্নেল রেজিমেন্ট সেরেমনি যেটা, জি সেইটি আপনার বক্তব্য হয়তো রেখেছেন। আবার সিওলস কনফারেন্স যেটি, সেখানেও হয়তো তিনি ইন্টারাক্ট করেছেন। এখন আনুষ্ঠানিক কতগুলো বিষয় আছে। আমাদের সেনাবাহিনীকে সর্বদা প্রস্তুত থাকতে হয় অন দ্য জি টো। সেই দৃষ্টিকোণ থেকে যে কোনো ত্যাগ স্বীকারের জন্য তাদের প্রস্তুত করবার এবং সেটি মনে করিয়ে দেবার দায়িত্ব অবশ্যই মাননীয় সেনাপ্রধানের, সন্দেহ নেই। এবং আমরা কিন্তু একটা ক্রিটিক্যাল জাংচার অতিক্রম করছি জি 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 বসে, এবং আন্তর্জাতিকভাবে সেটি প্রযোজ্য, কারণ মার্কিন নতুন প্রশাসন এবং তার যে ইম্প্যাক্ট, তার যে রিপোর্ট সমগ্র জি পৃথিবীতে তা ছড়িয়ে পড়বে, এটাই স্বাভাবিক। জি সুতরাং এই সময়টা যেহেতু গুরুত্বপূর্ণ, সে কারণেই তার মুখ দিয়ে এ ধরনের বাক্য কথা নিঃসৃত বেরিয়েছে। হওয়াটাই স্বাভাবিক। স্যার একটা জনগণের উৎকণ্ঠা উদ্বিগ্নতা দেখে স্যার অবাক হচ্ছি অনেক হাজার হাজার যুক্ত হয়েছেন হাজার হাজার এখন এই লাইভটি দেখছেন। আমরা মোহাম্মদ হাসান কানাডায় আপনারা যাই আমরা আপনারা সাধারণত কি দেখছেন সোশ্যাল মিডিয়ায় অথবা কি ধারণা আপনাদের হয়েছে আজকের এই ফেসবুক বা ইউটিউবে যে সব লিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন। জি ধারণা তো আপনাদের যেটা ধারণা আমাদের এইটা, বিদেশে থেকে তো আমরা আসলে ভিতরের খবরগুলো জানতেছি না। জি কারণ যেটা সোশ্যাল মিডিয়াতে আসতেছে মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে সবকিছু আমরা ফলো করতেছি।
বাট এগেইন সবচাইতে একটাই কথা, শেষ কথা, এটা হচ্ছে কি আমরা এটার অন্ত দেখতে চাই, শেষ দেখতে চাই। মানুষের মুখে শুনতে চাই জয় বাংলা, আবার এই আওয়াজ শুনতে চাই বাংলাদেশ স্বাধীন হয়েছে, এটা শুনতে চাই। বাংলাদেশ হুম। যাযাবরের হাতে জিম্মি নাই, খুনিদের হাতে জিম্মি নাই, স্বৈরাচারের হাতে জিম্মি নাই, ফান্ডামেন্টালের হাতে জিম্মি নাই, জঙ্গিদের হাতে জিম্মি নাই। বাংলাদেশ স্বাধীন, বাংলাদেশের মানুষ আবারই আগের মতো স্বাধীনতা নিয়ে বাঁচবে, এই স্বপ্ন আমরা সবসময় নিয়ে বেঁচে আপনারা আছি। চান? ও, তো স্যারের কাছে এখন শেষ প্রশ্ন হচ্ছে, স্যার একটা কনক্লুশন আপনি যদি বলতে পারেন। জনগণ যারা যুক্ত হয়েছেন তারা কেউ কেউ বলছেন যে সেনাবাহিনী ক্ষমতা নিয়েছে, সকালবেলায় নতুন সূর্যোদয় আপনারা দেখতে পারবেন, নানাবিধ কথা বলছে। তবু আপনার একটা বিশ্লেষণ আমরা শুনতে চাই, এবং সেটা কি বাংলাদেশের জন্য ভালো হচ্ছে নাকি মন্দ হচ্ছে, ওই ব্যাপারেও স্যার কিছু বলবেন। দেখুন, নাহিদ মহোদয় তার যে বক্তব্য, আমি বলবো স্বপ্রণোদিত হয়ে তিনি যে বক্তব্যটি রেখেছেন, যে তারা কোনো অবস্থায় সেনা শাসন কিংবা জরুরি অবস্থা জারি করে দেশ শাসন তারা গ্রহণ করবেন না, প্রতিহত করবেন, সেরকমের একটি বার্তা তিনি প্রদান করেছেন তার বক্তব্যে। তো ফলে এর মধ্য দিয়ে আপনার ওই যে বাংলা কথা আছে না, একটা ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, এরকম জি, একটি জি, জানান কিন্তু দেয়া হয়ে গেছে। এখন আমাদের মহামান্য রাষ্ট্রপতি, তিনি কিন্তু জি, সর্বাধিনায়ক, সকল বাহিনীর নেতৃত্ব তিনি তাত্ত্বিকভাবে দিয়ে থাকেন, এবং জরুরি অবস্থা জারি যদি করতে হয় তাকেই করতে হবে, তিনি জি, জি, আহ, মহামান্য রাষ্ট্রপতি সেই বিবেচনায়। তো ফলে আপনার সবারই যে প্রত্যাশাটা, মানে সবাই চান আইনের শাসন বলবৎ থাকুক, এবং জি, কোনো অবস্থায় যাতে এই অ্যানার্কি, মবক্রেসি, মব জাস্টিস এগুলো যাতে জি, স্যার। প্রিভেল না, কারণ নৈরাজ্য আচ্ছা। কখনোই রাষ্ট্রের জন্য মঙ্গল বয়ে নিয়ে আসতে পারে না। না, না। রাষ্ট্রের ফার্স্ট ম্যান হিসেবে মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন মহোদয়ের দায়িত্ব তা যে কোনো ভাবে এনশিওর করা। প্রয়োজনে তিনি সেনাবাহিনীকে কাজে লাগাতে পারেন, প্রয়োজনে তিনি আমাদের সীমান্ত রক্ষী বাহিনীকে কাজে লাগাতে পারেন, প্রয়োজনে তিনি আমাদের সর্বস্তরের যত বাহিনী আছে, পিপল ইন ইউনিফর্ম, প্রত্যেককে জি। তিনি এই দায়িত্ব প্রদান করতে পারেন। আচ্ছা, আমরা তাহলে এক ধরনের ইয়েতে থাকি। আমাদের দর্শক যারা যুক্ত হয়েছেন প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাতে চাই। এবং স্যারের আর হাসান ভাই, সর্বশেষ কোনো কথা আছে আপনার দর্শক দেশবাসীর উদ্দেশ্যে? দেশবাসীর উদ্দেশ্যে আপনারা অপেক্ষা করুন, আপনাদের স্বপ্ন অবশ্যই পূরণ হবে, শান্তি ফিরে আসবে, আমরা সুষ্ঠু সুন্দর একটা বাংলাদেশ, সমৃদ্ধশীল একটা বাংলাদেশ আবারই দেখতে পারবো। এটার জন্য অপেক্ষা করার জন্য সবাইকে অনুরোধ জানানো হচ্ছে, এবং প্রত্যেকের জায়গা থেকে নিজের নিরাপদ এবং নিজের সেফটি বিধান করে চলার জন্য অনুরোধ করা যাচ্ছে। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। স্যারের সর্বশেষ বক্তব্য দর্শকদের উদ্দেশ্যে, স্যার আমার না। দর্শক কিন্তু এক ধরনের উত্তেজনায় তারা কিন্তু জেগে আছেন প্রত্যেকেই, এবং সেই অবস্থার মধ্য থেকে স্যারের কোনো যুক্ত বক্তব্য। আমি যেটি বলবো সেটি হচ্ছে, আমরা কিন্তু একটি মাহেন্দ্র ক্ষণে অবস্থান করছি, এবং আমাদের জাতীয়ভাবে সবার দৃষ্টি এখন বঙ্গভবনের দিকে, এবং আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী সবসময় কিন্তু আমাদের জাতীয় সংকটময় মুহূর্তে তারা অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করেছেন, এবং জাতির বৃহত্তর স্বার্থের খাতিরে তারা সাড়া দিয়েছেন। সুতরাং এটি এখন আমাদের সবার জন্যই আগ্রহের, প্রতীক্ষার এবং প্রত্যাশার একটা উদ্রেক করেছে। ফলে আমরা কি স্যার? আহ, জি, আমরা এখন অপেক্ষা করছি আমাদের এই উইকেন্ড এর পরে যে উইকডেজ আসছে, ঢাকায় কিন্তু সানডে হচ্ছে উইকডে। এখন জি, জি, উইকডেতে শেষ অবধি কি সংগঠিত হয়, নতুন কি ইতিহাস রচিত হয়, সেটাই এখন জি। দেখবার। আমাদের সাথে যুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রেসিডেন্ট ডক্টর সিদ্দিকুর রহমান। আমরা কি স্যার দুই একটা প্রশ্ন একটু নিয়ে নিই স্যার, একটু ওই যে হ্যাঁ, অবশ্যই, why not? পর্তুগাল থেকে দেখছেন চৌধুরী আগামী। নাইট ইজ স্টিল ইয়াং। জি, নাইট স্টিল ইয়াং, হ্যাঁ, অনেকেই যুক্ত হয়েছেন। আগামীকাল ৩টে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সেনাপ্রধান। সত্য? আচ্ছা, এটা সত্য কিনা মিথ্যা আমরা সেটা বলতে পারি না। স্যার কি বলতে পারবেন, সত্য কি মিথ্যা? ইউনূস দেখুন, সাহেবের পদত্যাগ চায় অনেকে। যেটা হয় আপনার, এর আগে 5 অগস্টের জি, দিকে যদি আমরা আবার ফিরে তাকাই, তাহলে দেখবো প্রথমে বলা হয়েছিল যে মাননীয় সেনাপ্রধান তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। তখন জি, আমি বিস্ময় প্রকাশ করেছিলাম যে এটার জি, এখতিয়ার শুধুমাত্র মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী এবং জি, নির্দিষ্ট সময়ে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার। জি। এই বক্তব্য আমি মিডিয়াতে হাজির করার পরে দেখলাম যে সেটি সংশোধন করে বলা হলো যে মাননীয় সেনাপ্রধান তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ নয়, ভাষণ বক্তব্য দেন। রাখবেন।
আচ্ছা আচ্ছা, সিদ্দিক ভাই কি আমাদের সাথে আছেন? কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমি শুনতে পেরেছি। জি। ও আপনার একটা 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 আপনি ক্রস করে দিতে হবে, একটা ভাই ঢাকা, দুইটা হই। ভাই আপনি ভাইকে ডবল। আমি সালাম জানাচ্ছি, সেলুট সেলুট জানাচ্ছি। আমি কথা শুনলাম এতক্ষণ। ও আপনার আপনার কথা শুনেছেন। আর আমাদের স্যার কিন্তু অনেক রাতে জেগে আছেন। সিদ্দিক ভাই, আপনার আপনার কাছে আমেরিকার অবস্থান কি? আমেরিকান মানুষের মধ্যে কি ধারণা? এক ধরনের সোশ্যাল মিডিয়ায় আমরা যে কথাগুলো শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, এই ব্যাপারে আপনার এবং আপনার আমেরিকাবাসীর কি ধারণা? এক এক একটা লাইনে বলতে চাই, সবাই উৎসব মুখর, যে কোনো সময়ে মিষ্টি বিতরণের জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে। এইরকম তার কারণ খবর। দেশের যে অবস্থা, ডক্টর ইউনূস এই যে সাহেব এই গত যে যে 5 যে 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 মাসে আমাদের দেশে একজনের যে লিসা অবস্থা কালাম সৃষ্টি তিনি করেছেন, লিখেছেন। জি। আমাদের কলিমুল্লাহ ভাই উনি যেভাবে বললেন যে আশা নিয়ে আমরা যে আশা করেছিলাম তার কাছ থেকে, সে আশা তো দূরের বাড়ি, উনি দেশটাকে এমন একটা অবস্থায় ফেলে দিয়েছেন যেটা কে জানি বলো, একজন একজন বল সাম্বরি, যে উনি কোনো জিনিসটা সিরিয়াসলি নেন না। উনি যে একজন উপদেষ্টা, উনি যে দেশের অভিভাবক, একটা সিরিয়াসনেস যে থাকা দরকার সেটা তার ভেতর নাই। তার কথাবার্তা সবসময় জাস্ট মনে হয় যে ছেলেদের সাথে বাচ্চাদের সাথে খেলাধুলা করছি এরকম কথা। যেমন ওই যে কবির ভাইয়ের সাথে যেমন এটা দিল আর কি, সাক্ষাৎকারটা দিল, যদি আপনি সাক্ষাৎকারটি দেখেন ওনার কোনো সিরিয়াসনেস নাই। উনি কি বললেন উনি যে উনি যদি বলছে আমার উনি কথা সবাই ক্ষমতায় শুনে থাকবে আমি না। থাকবো, আমার হুম কথা হুম। যদি না শুনে আমি চলে যাব। এটা কি একটা জি জি জি। দেশের রাষ্ট্রপ্রধানের কথা হয় ভাবে? আপনি উনি 17 কোটি মানুষের দায়িত্ব, সে সংবিধান স্পষ্ট করে আপনি শপথ গ্রহণ করেছেন, আপনি কি কাজটা করতেছেন? তো এমন কি অবস্থায় দেশে যখন তার শেষ তথাকথিত সংস্কারবাদীরা সংস্কারের কমিশনাররা তাদের যে সংস্কার প্রস্তাব, প্রত্যেকটা প্রস্তাবিত জি একটা নজির অবস্থা সৃষ্টি করেছে, প্রত্যেকটা প্রস্তাবই হবে কন্ট্রোভার্সিয়াল। এবং দেশে যে এটা যখন সবাই জানবে, দেশে যে কি একটা অবস্থা সৃষ্টি হবে চিন্তাও করা যায় না। কলিমুল্লাহ ভাই উনি বিজ্ঞ মানুষ, বিশ্লেষণ করে কথা বলেন, উনি ভালো বলতে পারবেন আমার চাইতে। আমি যেটা জি। দেখছি, দেশটা এই মুহূর্তে রক্ষা করার জন্য এখনই সেনাবাহিনীর সমস্ত ক্ষমতা নিয়ে চিন্তা ভাবনা করে সংবিধান হ্যাঁ। অনুযায়ী যা যা করা দরকার এখনই করার সময়, তা না হলে এই দেশটাকে গৃহযুদ্ধের হাত থেকে বাঁচাতে পারে সেনাবাহিনী। এবং ডক্টর ইউনূসের এখনো তার সময় আছে, উনি যদিও সুইজারল্যান্ডে আছে, উনি যদি আসতে পারেন আসেন, না হলে বাংলা 17 কোটি মানুষকে রেহাই দেওয়ার জন্য আমি ওনাকে অনুরোধ করবো। এবং আবার বলবো, যুক্তরাষ্ট্রের প্রতিটা প্রবাসী এখন উদ্গ্রীব হয়ে আছে যে কখন এই ব্যবসায়ী ব্যবসায়ী রাজা ডক্টর হুম। ইউনূস বাংলাদেশের তার এই পথ থেকে বিদায় নেবে, তাহলে হয়তো দেশের শান্তি ফিরে আসবে এবং সেনাবাহিনীর দায়িত্ব হবে দেশে যে অরাজকতা সৃষ্টি করেছেন, যেটা কলিমুল্লাহ ভাই বলছেন, সেটা স্কুল কলেজে বলেন, ইউনিভার্সিটিতে বলেন, যে কারখানায় বলেন, সব জায়গায় অনিয়ম। এই সমস্ত যে ডক্টর ইউনূস সাহেব 5 মাসে আরেকটা যেটা সৃষ্টি করে গেলেন, মব কিলিং বা মব জাস্টিস বা স্ট্রিট জাস্টিস নাম যে একটা জিনিস তৈরি করে গেলেন, যে হুম। এভাবে যারা মারা যায় তাদের কোনো বিচার করা যায় না, বিচার করার প্রয়োজন হয় না, এই যে কতগুলো জিনিস তৈরি করে গেলেন, আদালতটাকে মাটিতে মিশিয়ে দিয়ে গেলেন, দণ্ডপ্রাপ্ত সিদ্দিক ভাই, ব্যক্তিদের খালাস দিয়ে দিলেন। সিদ্দিক ভাই, এগুলো আমরা এতগুলো তো মানুষ মারা গেল, সে মামলাটার কোনো হিসেবই নাই, সব সিদ্দিক খালাস। ভাই, সিদ্দিক ভাই, অস্ত্র সিদ্দিক ভাই, এগুলো আমরা 5 মাস যাবৎ শুনেছি। এখন আপনাদের রিয়াকশন কি, বা আসলে কিছু ঘটেছে কিনা, বা মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলা ভাষাভাষী যারা আছেন তারা কি ভাবছেন, তাদের প্রতিক্রিয়া কি, একটু যদি সেটা বলতে পারতেন। তাদের তো এক কথাই বললাম, তাদের সবারই এখন একটা কনসেনসাস মনে হচ্ছে যে সামথিং গোইং হ্যাপেন, এবং আগামী শনিবার বা রবিবারের ভেতরে একটা নতুন হুম। সরকার হতে যাচ্ছে। সেটা সামরিক সরকারও হতে পারে, সেটা তত্ত্বাবধায়ক সরকারও একটা নতুন আকারে হতে পারে। সেটা আমি জানি না। আমি আর কি কথা জেনেছি যে জয়শঙ্কর সাহেব আমাদের নতুন পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছে যুক্তরাষ্ট্রে, সে কারণে নাকি তাদের সাথে একটা আলাপ আলোচনা হয়েছে যে কিভাবে জি বাংলাদেশের ইস্যুটাকে সেটেল করা যায়। সেটা আমি বলতে পারবো না, আমি যতটুকু জানি সেটা আমার অনিয়ার আমি বলতে চাচ্ছি না। তবে যেটাই হবে সেটাই অন্তত আওয়ামী লীগ তার সম্মান নিয়ে, তার ঐতিহ্য নিয়ে বাংলাদেশে আবার রাজনীতি করার অধিকার ফিরে পাবে, সেটা আমি সে আচ্ছা, ব্যাপারে আমি আশাবাদী। নিশ্চিত না? এবং আচ্ছা, আশাবাদী। ওকে ওকে স্যার, ওকে ওকে, ধন্যবাদ স্যার। স্যার স্যার যদি একটু বলেন যে আমাদের এই সভাপতি সাহেব, সিদ্দিকুর রহমান সাহেব, ডক্টর সিদ্দিকুর রহমান, উনি যেটা বলেছেন, আহ, যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী উপদেষ্টার সাথে কথা হয়েছে জয়শঙ্কর সাহেবের, এইটা আপনি কোনো তথ্য জানেন কিনা? আমি যেটা জানি এবং বুঝি সেটি হচ্ছে সেক্রেটারি অফ স্টেট হিসেবে দায়িত্ব নেওয়ার পরে কোনো জি। কাউন্টার পার্টের সঙ্গে প্রথম বৈঠক যেটি, সেটি হচ্ছে জয়শঙ্কর ভারত। মহোদয়ের সঙ্গে। এক। আচ্ছা। দ্বিতীয়ত, নিরাপত্তা উপদেষ্টা যিনি দায়িত্ব জি নিয়েছেন, ট্রাম্প মহোদয়ের পূর্ণ আস্থা যার উপর আছে, মাইক মহোদয়, জি তার জন্য কিন্তু এটি প্রথম বৈঠক একজন বিদেশি এমএসএর সঙ্গে। তো ফলে জি দুই দিক থেকে এটি তাৎপর্যপূর্ণ।
আর সঙ্গত কারণেই তারা এই বাইল্যাটারাল বিষয়টাকে পাবলিক করেনি, কারণ স্টেট সিক্রেটের বিষয় আছে। আর আফটার অল আমেরিকা সুপার পাওয়ার এবং ভারত রিজিওনাল পাওয়ার, সুতরাং বাংলাদেশ ইজ ইন দ্য ব্যাকইয়ার্ড অফ ইন্ডিয়া। সুতরাং জি যেহেতু ধাত্রী মাতার ভূমিকা পালন করেছেন মহান স্বাধীনতা যুদ্ধের সময় ভারত, সেই কারণে তার সঙ্গে বাংলাদেশ রাষ্ট্রের ভারত রাষ্ট্রের সঙ্গে যে সম্পর্কটা সেটি ইউনিক এবং অন্য কোনো রাষ্ট্রের সম্পর্কের সঙ্গে মেলানো যাবে না, এটা কেউ পছন্দ করুক বা না করুক, এটাই রিয়ালিটি, ইতিহাসের অংশ এবং পার্ট অফ হিস্ট্রি নাও।